ভেরি গুড ইভিনিং অল মাই ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ক্লাসটা আমরা স্টার্ট করেছি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং এখান থেকে তোমাদেরকে আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি 1 থেকে 2টি কোশ্চেন পাবেই। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই টপিকের উপরে 1 থেকে 2টি কোশ্চেন থাকেই। টপিকটা কি? প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রধানমন্ত্রীর উপরে যে সব কোশ্চেনগুলো বিগত বছরে বিভিন্ন এক্সামে এসেছে এবং আগামী দিনে আসবে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে ডিসকাস করবো এবং তোমাদেরকে দিয়ে দেবো। সুতরাং ক্লাসটা তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা যারা আপকামিং, যেটা ডিসেম্বরের 22 তারিখ টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ডেন্টাল কলেজ, গ্রুপ সি, ত্রিপুরা হাইকোর্ট, আপকামিং জিআরবিটি 2, এসএসসি, রেলওয়ে, তুমি যে এক্সামে আগামী দিনগুলোতে বসতে যাচ্ছ এই ক্লাসটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর তোমাদেরকে একটু আমি জানিয়ে দিই, আমরা রেগুলার এখন থেকে ক্লাস শুরু করতে চেষ্টা করব। তোমরা যখন আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে অবশ্যই কপি পেন নিয়ে বসবে, একটু নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? চলো, আর তার আগে তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো লাইক টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ডেন্টাল কলেজ, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট, এলডিসি, কুক, হাইকোর্ট গ্রুপ ডি পিওন, আপকামিং জিআরবিটি 2, এসএসসি, এমটিএস, এসএসসিজিডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে টেকনিশিয়ান, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, আপকামিং জিআরবিটি 2, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইবা, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা বিলিভ করো যতটুকু আমাদের দ্বারা হয়েছে আমরা বেটার থেকে বেটার করতে চেষ্টা করছি, এতটুকু আমাদের বিশ্বাস তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখতে পেয়েছো কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা সাকসেস পেয়েছে, আগামী দিনগুলোতে আরও ভালো সাকসেস পাবে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে রাখো 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ঠিক আছে? চলো আমরা শুরু করছি ক্লাসটি। আমাদের আজকের ক্লাসের বিষয় হলো, সাবজেক্ট হলো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রধানমন্ত্রী। আচ্ছা, তোমরা অবশ্যই জানো 1947 সালে ভারত স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত 14 জন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ভারতবর্ষে পেয়েছে। 14 নাম্বার প্রাইম মিনিস্টার হলেন আমাদের শ্রী নরেন্দ্র মোদী। প্রথম প্রাইম মিনিস্টার কে ছিলেন? জওহরলাল নেহেরু। সকলেই জানো। সেকেন্ড, থার্ড, এভাবে 14 জন প্রাইম মিনিস্টার আমাদের ভারতবর্ষ পেয়েছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 2024 পর্যন্ত, ঠিক আছে? চলো, আর তোমরা এটাও জানো যে 14 যে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, উনি কিন্তু একমাত্র প্রাইম মিনিস্টার যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছিলেন। কোশ্চেনটা কিন্তু অনেকবার অনেক এক্সামে আসে যে স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছিলেন প্রাইম মিনিস্টার কে? তাহলে শ্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে? স্বাধীন ভারতে উনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? চলো তাহলে এক এক করে আমরা কি কি কোশ্চেন হতে পারে আমাদের একটু তোমাদের সামনে আমি তুলে ধরছি বা তোমরা একটু নোট ডাউন করে রাখবে। চলো প্রথমে তোমাদেরকে বলি যে আমাদের প্রাইম মিনিস্টার, টু বিকাম অ্যান ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ওয়ান হ্যাজ টু বি, আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার যদি হতে হয় তাহলে কি কি কোয়ালিফিকেশনের প্রয়োজন, কি কি কোয়ালিটির প্রয়োজন? দেখো, প্রথমে তো আমাদের ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এবং ওই মেম্বারকে, যিনি প্রাইম মিনিস্টার হবে, ওনাকে রাজ্যসভা বা লোকসভা যে কোনো একটি হাউসের মেম্বার হতে হবে। লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটি হাউসের মেম্বার অবশ্যই হতে হবে, এবং যদি উনি রাজ্যসভার হাউস থেকে বিলং করে তাহলে ওনাকে 30 বছর অবশ্যই হতে হবে, এবং যদি উনি লোকসভা থেকে বিলং করে বা লোকসভার মেম্বার হয়ে থাকে ওনাকে 25 ইয়ার্স অবশ্যই হতে হবে। রাজ্যসভা বা লোকসভা যে কোনো একটি হাউসের মেম্বার হলেই উনি প্রাইম মিনিস্টার হতে পারবেন, যোগ্যতা, ঠিক আছে? ওকে, চলো তারপরে আমাদের সংবিধানে প্রাইম মিনিস্টারের উপরে কিছু আর্টিকেল, গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে, যেখানে আর্টিকেল 74 কী বলা হয়েছে তোমরা একটু নোট ডাউন করে রাখো বা একটু শুনে নাও। আর্টিকেল 74 বলা হয়েছে কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস প্রেসিডেন্ট, মানে কাউন্সিল অফ মিনিস্টার, যেখানে প্রাইম মিনিস্টারও থাকেন। কাউন্সিল অফ মিনিস্টার প্রেসিডেন্টকে সময়ে সময়ে এইড অ্যান্ড অ্যাডভাইস করতে পারেন, যে কোনো পরামর্শের ক্ষেত্রে বা যে কোনো একটি কাজে বা যে কোনো একটি ডেভেলপমেন্ট কাজে, যে কোনো দেশের যে কোনো সার্বিক কাজে কাউন্সিল অফ মিনিস্টার এইড অ্যান্ড অ্যাডভাইস
প্রেসিডেন্টকে করে থাকেন বা করতে পারেন। সঙ্গে কিন্তু কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে প্রাইম মিনিস্টারও কিন্তু ইনক্লুড রয়েছেন। ঠিক আছে, চলো তারপরে আর্টিকেল 75-এ কী বলা হয়েছে দেখো। আর্টিকেল 75-এ বলা হয়েছে আদার্স প্রভিশন অ্যান্ড টু মিনিস্টার্স, যেখানে আদার প্রভিশন মানে অন্যান্য বিষয়েও যে কোনো কাজে প্রাইম মিনিস্টার অবশ্যই প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে পারেন বা অ্যাডভাইস বা এইড করতে পারেন। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ মিনিস্টার, এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ মিনিস্টার, যেখানে বলা হয়েছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ মিনিস্টারের মধ্যে যেখানে দেখা গেছে 1990 সাল পর্যন্ত দেখা গেছে কি যে কোনো একটি যেমন লোকসভার মধ্যে যত খুশি মিনিস্টার ও বানানো যেত ম্যাক্সিমাম। তারপরে যেমন যদি কোনো একটি পার্টিকে মেচুরিটি করতে হয়, মেচুরিটি বানাতে হয়, তাহলে কি করতো, যদি মেচুরিটি বানানোর ক্ষেত্রে যদি 1-2 মিনিস্টারের বা 1-2 মেম্বারের শর্ট হয়ে যেত, এমপির শর্ট হয়ে যেত, তাহলে ওরা কি করতো, কোনো পার্টির থেকে 1-2 এমপিকে মানে প্রলোভন দেখিয়ে নিয়ে আসতো যে তোমাকে মিনিস্টার দেওয়া হবে, আপনাকে মিনিস্টার দেওয়া হবে, এভাবে নিয়ে আসে নিজের সংখ্যাগরিষ্ঠটা দেখিয়ে সরকার গঠন করে নিত। তাহলে কি হতো যে মিনিস্টারের যে সংখ্যাটা এটা আনলিমিটেড হয়ে যেত। ঠিক আছে, মিনিস্টার অনেক দেখা যেত যে 500 জনের যদি মেম্বার হয়, তাহলে মিনিস্টার হয়ে যেত 50, 60, 70, 80, 100 জন। তো সুতরাং এটা একটি এটা ঠিক না, বা এটা মিনিস্টার সংখ্যা যদি বেশি হয় তাহলে আলটিমেটলি দেশের খরচা বেড়ে যাবে, সব কিছুর খরচা বেড়ে যাবে। তারপরে কি হয়েছে 1990 সালের পর থেকে কি হয়েছে যে একটি নির্ধারিত মানে একটি ফিগার দিয়ে দিয়েছে যে 15% টোটাল এমপির মেম্বার অফ পার্লামেন্টের 15%ই মিনিস্টার করা যাবে। ক্লিয়ার, মিনিস্টার করা যাবে, এর থেকে অধিক মিনিস্টার করা যাবে না। ঠিক আছে, সেটাই বলা হয়েছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ মিনিস্টার। তাছাড়া বলা হয়েছে মিনিস্টার হোল্ড দেয়ার অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, মানে বলা হয়েছে যে এই মিনিস্টাররা কিন্তু বা সঙ্গে প্রাইম মিনিস্টারও ওনার মেয়াদকাল 5 বছর করা হয়েছে, 5 বছর করা হয়েছে এবং কি করা হয়েছে যে প্রেসিডেন্ট যদি চায় ওনাদেরকে মানে প্রেসিডেন্টের প্লেজারে মিনিস্টারগুলোকে মানে পদ থেকে হাঁটাতে পারে। বাট এমনটা না যে 5 বছরেই কোনো প্রাইম মিনিস্টার পদে থাকবে এমন কোনো ফিক্সড নেই। যতদিন পর্যন্ত প্রাইম মিনিস্টার ওনার সংখ্যাগরিষ্ঠতা মানে দেখাতে পারবে, লোকসভার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারবে, অতদিনই কিন্তু উনি প্রাইম মিনিস্টার মানে থাকবেন। যদি সংখ্যাগরিষ্ঠতা যদি ভেঙে যায়, কম হয়ে যায়, তাহলে কিন্তু যে কোনো সময়ে, 5 বছর না, যে কোনো সময়ে ওনাকে মানে ওনার পার্টি মানে আউট হতে পারে, বা সংখ্যাগরিষ্ঠতা উনি যদি না দেখাতে পারেন, উনি পদ অবশ্যই ছাড়তে হবে প্রাইম মিনিস্টারের পদটাকে। ঠিক আছে, সুতরাং 5 বছর এমন কোনো ফিক্সড না। ঠিক আছে, তাছাড়া বলা হয়েছে মিনিস্টার হোল্ড অ্যান্ড দেয়ার প্রেজার, তাছাড়া বলা হয়েছে যে মিনিস্টার যে মিনিস্টার করা হয়েছে সেই মিনিস্টারকে প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে দপ্তরটাকে বন্টন করে দেবেন। তাদের দপ্তরটাকে কে বন্টন করবেন, সেই দপ্তরটা প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি সেই মিনিস্টারকে নিয়োগ করবেন এবং দপ্তর বন্টন করবেন। ঠিক আছে, এটা বলা হয়েছে। আর্টিকেল 78-এ বলা হয়েছে ডিউটিস অফ প্রাইম মিনিস্টার এস রেসপেক্ট দ্য ফার্নিশড ইন দ্য ইনফরমেশন অফ দ্য প্রেসিডেন্ট ইটিসি, মানে বলা হয়েছে কি প্রাইম মিনিস্টারের ডিউটি। দেখো প্রাইম মিনিস্টারের ডিউটি এখানে বলা হয়েছে এটা বলা যেতে পারে যে লোকসভার অধিবেশন কবে ডাকবে, লোকসভার অধিবেশন কতদিন চলবে, বা কোন কোন বিষয়ে কোন কোন বিষয়ে আলোচনা হবে, সেই সব সিদ্ধান্ত কিন্তু প্রাইম মিনিস্টারে নিয়ে থাকেন, সেটা কিন্তু প্রাইম মিনিস্টারের ডিউটি। ঠিক আছে, তাছাড়া বলা হয়েছে মন্ত্রিসভা গঠন, বললামই আমি মন্ত্রিসভা গঠন এবং তাদের মধ্যে যে দপ্তর বন্টন, হ্যাঁ, এটা রাষ্ট্রপতির সঙ্গে সুপারিশে কিন্তু প্রাইম মিনিস্টার এটা করে থাকেন। মন্ত্রিসভার কাকে কাকে মিনিস্টার দেওয়া হবে এবং কাকে কোন পদ দেওয়া হবে, ঠিক আছে, এটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশে মন্ত্রীদেরকে শপথ নিযুক্তি করেন এবং দপ্তর বন্টন কিন্তু প্রাইম মিনিস্টারে নিজে করে থাকেন। ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে। তাছাড়া প্রাইম মিনিস্টার যে বিভিন্ন রাজ্যের যে গভর্নর, হ্যাঁ, এটা প্রেসিডেন্ট নিয়োগ করে থাকেন, বাট প্রধানমন্ত্রীর সুপারিশে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, তাছাড়া ইলেকশন কমিশনার, ইউপিএসসির যে প্রেসিডেন্ট, তাছাড়া আরবিআই গভর্নর, এই যে উচ্চ পদগুলো কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ করে থাকেন, বাট প্রধানমন্ত্রীর সুপারিশে। ঠিক আছে, প্রধানমন্ত্রীর সুপারিশে নিয়োগ করে থাকেন। ঠিক আছে, এখানে এটাই বলা হয়েছে।
তাছাড়া আরও অনেক কিছু রয়েছে প্রাইম মিনিস্টারের অনেক কাজ রয়েছে, যেমন যখন লোকসভার আগে দেখা যায় যে কোনো একটা লোকসভা বা কোনো একটা ইলেকশনের আগে জনসাধারণকে বিভিন্ন মানে কি বলবো ইস্তাহার দেওয়া হয় যে যে আমাদের গভর্নমেন্ট আসলে এই কাজগুলো করা হবে, এই কাজগুলো করা হবে। তো পরবর্তী সময়ে গভর্নমেন্ট যখন বানিয়ে ফেলা হয় তখন ওই কাজগুলোকে জনসাধারণকে বুঝিয়ে দেওয়া, ওইটাও কিন্তু প্রাইম মিনিস্টারের কর্তব্য বা দায়িত্ব কাজের মধ্যে পড়ে। ঠিক আছে, এগুলো রয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পার্টি যে লোকসভার আগে ভোটের আগে যে উনাকে প্রাইম মিনিস্টার করা হবে, নাম অলরেডি ডিক্লেয়ার করা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে উনার পার্টি পাস করেছে, বাট মেচুরিটি যদি না দেখাতে পারে তাহলে কিন্তু উনাকে কোনো প্রাইম মিনিস্টারে নিয়োগ করা হয় না, বা রাষ্ট্রপতি যদিও চায়, রাষ্ট্রপতির নিজের এখানে কি বলা হয়েছে আর্টিকেলে, যে রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টারকে নিয়োগ করবে। ঠিক আছে, কিন্তু প্রাইম মিনিস্টার ক্ষেত্রে নিয়োগ করবে, বাট এটা ঠিক আছে রাষ্ট্রপতি যদি চায় এই ব্যক্তিকে আমি প্রাইম মিনিস্টার বানাবো, না এটা কিন্তু পসিবল না। বাট ওই ব্যক্তি ওই দলের নেতা হতে হবে, ওই দলের যে এমপি রয়েছে সেই এমপি দ্বারা উনাকে নেতা চুনতে হবে এবং সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হবে, তাহলেই তাহলেই প্রেসিডেন্ট উনাকে প্রাইম মিনিস্টার হিসাবে নিয়োগ করতে পারবেন। ঠিক আছে, অনেক আর্টিকেল অনেক কিছু ডিটেলস রয়েছে। তাছাড়া তোমরা এই কিছু স্ট্যাটিক জিকে এগুলো তোমরা একটু মনে রাখবে, যেগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে বিভিন্ন এক্সামে এসেছে। ঠিক আছে, স্ট্যাটিক জিকের মধ্যে যেমন লংগেস্ট সার্ভিস প্রাইম মিনিস্টার হলো জওহরলাল নেহরু, 1947 থেকে 1967 পর্যন্ত, প্রায় কত বছর হলো, প্রায় 17 বছর, না 17 বছর পর্যন্ত উনি লংগেস্ট পিএম রয়েছেন ভারতবর্ষের। ঠিক আছে, তাছাড়া সেকেন্ড লংগেস্ট পিএম রয়েছেন কে, ইন্দিরা গান্ধী। সেকেন্ড লংগেস্ট সার্ভিস প্রাইম মিনিস্টার হলেন ইন্দিরা গান্ধী। এগুলো একটু নোট করানো, এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামে এসেছে এবং আগামী দিনগুলোতে আসবে। ঠিক আছে, অ্যাক্টিং প্রাইম মিনিস্টার টুয়াইস হলো গুলজারলাল নন্দা, 1964-তে একবার হয়েছেন, একবার 1964 টু 1966 অ্যান্ড 66। ঠিক আছে, দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার টু রিসিভ দ্য ভারতরত্ন, ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী উনি ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টারও, প্লাস উনি ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি ভারতরত্ন পেয়েছেন। ঠিক আছে, ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার হলেন কি, মুরারজি দেশাই। এটা একটু নোট করানো যে 1947 থেকে ইন্দিরা গান্ধী পর্যন্ত কিন্তু কংগ্রেসি প্রাইম মিনিস্টার ছিল, ফার্স্ট মুরারজি দেশাই যিনি নন কংগ্রেসি প্রাইম মিনিস্টার ছিলেন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আসে। ঠিক আছে, চলো নেক্সট রয়েছে কি, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার রিসিভ পাকিস্তানি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডকে মুরারজি দেশাই, উনাকে পাকিস্তানের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার হলেন রাজীব গান্ধী, সবচেয়ে কম বয়সী প্রাইম মিনিস্টার হয়েছিলেন রাজীব গান্ধী। ঠিক আছে, ফার্স্ট প্রাইম মিনিস্টার ফ্রম সাউথ ইন্ডিয়া থেকে পিভি নরসিংহ রাও। হ্যাঁ, সাউথ ইন্ডিয়া থেকে ফার্স্ট প্রাইম মিনিস্টার হয়েছিলেন পিভি নরসিংহ রাও। এবং ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হু ওয়াজ এ মেম্বার অফ দ্য রাজ্যসভা, ইন্দিরা গান্ধী। রাজ্যসভা থেকে ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার হয়েছিলেন তখন কিন্তু উনি রাজ্যসভার সংসদ ছিলেন। ঠিক আছে, রাজ্যসভার সংসদ ছিলেন। আমরা প্রথমেই বলেছি যে প্রাইম মিনিস্টার হতে গেলে রাজ্যসভা বা লোকসভা যে কোনো একটি হাউসের কিন্তু মেম্বার বা সংসদ হতেই হবে। ঠিক আছে, ইন্দিরা গান্ধী প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন যিনি রাজ্যসভার সংসদ হয়ে পিএম হয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই যে কোশ্চেনগুলো কিন্তু প্রাইম মিনিস্টারের উপরে বিভিন্ন এক্সামে এসেছে, প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা গিয়েছে। এবং আগামী দিনে যদি তোমাদের কোনো কোশ্চেন আসে প্রাইম মিনিস্টারের উপরে, এ ধরনের এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, আর আমি আর্টিকেলের উপরে বেস করে যে কয়েকটা মানে কিছু তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, এগুলো আশা করি তুমি শুনে রেখেছো, কাজে আসবে। এগুলো থেকেই বিভিন্ন এক্সামে কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা লেন্দি করে নিই, ছোটো একটি টপিক ছিল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই প্রাইম মিনিস্টারের উপর ইন্ডিয়ার এই ধরনের কোশ্চেনই তোমাদের আগামী দিনগুলোতে এক্সামে আসবে। ঠিক আছে, নেক্সট আরেকটি ক্লাস আরেকটি টপিকের উপর আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো, যেহেতু আগামী দিনগুলোতে তোমাদের বিভিন্ন এক্সাম চলছে। আমরা চেষ্টা করব প্রত্যেক দিন না পারলেও আমরা তোমাদেরকে মোটামুটি একটি ভালো চেষ্টা করবো একটি কিছু ক্লাস ইম্পর্টেন্ট ক্লাস দেওয়া। ঠিক আছে, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। নতুন দর্শকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমি আবারও বলছি, প্রিপারেশন করো, ভালো করে প্রিপারেশন করো। আগামী দিনগুলোতে অনেকগুলো এক্সামের একটি পরে একটি নোটিফিকেশান বের হচ্ছে, এক্সাম হবে, চাকরি 100% সবগুলোর হবে না এমন না, তোমরা নিরাশ হবে না, 100% হবে। তোমার কাজ কি, তোমার যা করণীয়, তোমার কাজ তুমি করো, কি হবে না হবে এটা
তোমার হাতে তো নেই, সুতরাং তোমার হাতে যেটা আছে এটা তুমি করো। তোমার হাতে কি আছে? যখন জব নোটিফিকেশন বের হচ্ছে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে প্রিপারেশান শুরু করো, প্রিপারেশান করে এক্সামে বসো, এক্সামে কোয়ালিফাই করে ইন্টারভিউতে যাও। অফার কবে দেবে না দেবে এটা গভর্নমেন্টের হাতে, তুমি এটা ভাববে না। তোমার করণীয় তুমি করো। তার জন্য আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমরা সবসময় তোমাদেরকে একটি কথাই বলি যে তোমার বেস্ট তুমি দাও। তোমার বেস্ট যদি তুমি দিতে পারো, ভগবান উপর থেকে দেখছে, ভগবানও তোমার উপরে একটু সিম্পিতি দেখাবে, যাহা ওই ছেলেটা বহুত কষ্ট করছে, বহুত মানে নিজের বেস্ট নিজে দিচ্ছে, হনেস্ট সততার সঙ্গে কাজ করছে, সততার সঙ্গে অ্যাক্টিভভাবে খুব পরিশ্রম করছে, ওনার দিকে তোমার দিকে দেখবেই একটু না একটু, এটা এটা বিলিভ রাখবে সবসময়, ঠিক আছে? সুতরাং তোমার বেস্ট তুমি দাও, কন্টিনিউ করে যাও। আর এখন বর্তমান যুগে দেখো কত ভালো সুযোগ রয়েছে, ইউটিউব বলো, যে কোনো সোশ্যাল মিডিয়া যাই কিছু বলো, যে কোনো কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক আছে না? সুতরাং তোমরা প্রিপারেশন করো। আর আমরা অলওয়েজ কর্মবার্তা অনলাইন তোমাদের সঙ্গে রয়েছি। আমরা সবসময় বলি তোমরা সঠিক দিশায় প্রিপারেশন করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু হেল্প আমাদের দ্বারা হয় অবশ্যই আমরা তোমাদেরকে হেল্প করব। আর আমি সবসময় একটাই কথা বলি, সততার সঙ্গে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, সাকসেস হবেই, ঠিক আছে? আর যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তাছাড়া তোমাদেরকে ইনফর্ম করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা নতুন দর্শক অবশ্যই জয়েন করে নেবে, বিভিন্ন আপডেট তুমি পেয়ে যাবে। আর আমাদের কাছে কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে, আপকামিং যে এক্সামগুলোর কথা বললাম সব কিছুর সব অলমোস্ট সব এক্সামের নোটস রয়েছে। যদি আমাদের হোয়াটসঅ্যাপ নোটগুলো নিতে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো একটা রেসপন্স পাবে। আমি সততার সঙ্গে বলছি, সবসময় আমি চেষ্টা করি তোমাদেরকে বেটার থেকে বেটার দেওয়ার জন্য, ঠিক আছে? আমার যেটুকু লেভেল অনুসারে আমি তোমাদেরকে বেটার দিয়ে এসেছি, সেখানেও তোমরা দেখেছো, ভালো কমন পেয়েছো, আগামী দিনগুলো তো পাবে, ঠিক আছে? চলো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। বেস্ট অফ লাক সকলকে, জয় হিন্দ, বন্দে মাতরম।